আজকে মেনস্ট্রুয়াল ফিজিওলজির থার্ড ক্লাস। আজকে জানবো আফটার প্রেগনেন্সি কি কি ইউটেরাইনে চেঞ্জেস হয় সেটাই জানবো। তাহলে তার আগে বেসিকটা একবার জেনে নাও। এখান থেকে কি বলেছিলাম, প্রাইমোডিয়াল ফলিকেল থেকে গ্রাফিয়ান ফলিকেল তৈরি হয়। এখান থেকে এই পিরিয়ডটাতে লাগে 14 ডেজ এবং তারপরে কি হয় 14 ডেজ ওভুলেশন হয়ে যাওয়ার পর যখন ওসাইট রিলিজ হয়ে যায়, নাও দিস ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল নাও কনভার্টেড ইনটু দিস কর্পাস লুটিয়াম এবং কর্পাস লুটিয়াম সিক্রেট বোথ প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। তাহলে আমি এটা বলতে পারি যে ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল থেকে 14 ডেজ এই পিরিয়ডটাতে আমার কি হয়, অনলি ইস্ট্রোজেনটা রিলিজ হয়। দেখো ইস্ট্রোজেনের পিকটা তোমরা দেখতে পেয়েছো। এবং তারপরে যখন ওভুলেশন হয়ে যায়, ওভুলেশনের পরে যখন কর্পাস লুটিয়ামে ম্যাচিওর ফলিকলটা কর্পাস লুটিয়ামে যখন কনভার্টেড হয়ে যায়, কর্পাস লুটিয়াম থেকে বোথ ইস্ট্রোজেন অ্যান্ড প্রোজেস্টেরন সিক্রেটেড। এবং তারপরে দেখো আফটার 24 ডেজ অর 10 ডেজ আফটার ওভুলেশন কিন্তু প্রোজেস্টেরনের অ্যামাউন্টটা আস্তে আস্তে আবার কমতে শুরু করে দেয়। দেন আবার নেক্সট সাইকেল শুরু হবে, আবার ইস্ট্রোজেন লেভেল বাড়বে এবং তারপরে 14 ডেজ পরে আবার প্রোজেস্টেরন লেভেল বাড়বে। এটা হচ্ছে বেসিক ফান্ডা। এরপরে জানবো তাহলে ধরলাম এই যে 14 ডেজ বলছি, এই 14 ডেজের বা ডে অফ ওভুলেশনে যদি ইন্টারকোর্স করে, তাহলে ইন্টারকোর্স করলে কি হবে, স্পার্ম আসবে এবং এখান থেকে কি রয়েছে, ওসাইট রিলিজ হয়েছে। তাহলে স্পার্ম এসেছে এবং ওসাইট রিলিজ হয়েছে, তাহলে কি হবে, এই স্পার্ম এবং ওসাইটের মধ্যে ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশন কোথায় হয়, অ্যাম্পালা পার্টটাতে হয়। এবং এই ফার্টিলাইজেশনের পরে এখানে যে এমব্রায়োটা তৈরি হলো, এই এমব্রায়ো রিচেস দ্য ইউটেরাইন ক্যাভিটি কবে, কোন থেকে কোন দিনের মধ্যে, আফটার 3 to 4 ডেজ। তাহলে 3 to 4 ডেজ যদি দেখি, তাহলে 14 থেকে 3 থেকে 4 দিন মানে 17 থেকে 18 দিনের মাথায় ওই এমব্রায়োটা কোথায় আসে, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে আসে। এরপরে কি হতে হবে, ইমপ্লান্টেশন হতে হবে। এবং ইমপ্লান্টেশন কখন শুরু হয়, আফটার 6 ডেজ অফ ওভুলেশন। তাহলে 14 ডেজে যদি ওভুলেশন হয় এবং 14 ডেজে যদি ইন্টারকোর্স হয়, তাহলে তার থেকে 6 ডেজ পরে মানে 20 ডেজ লেটারে, মানে 20তম দিন যেটা রয়েছে 20th ডে, সেখানে কিন্তু আমার কি হচ্ছে, ইমপ্লান্টেশন হচ্ছে। এখন তাহলে এমব্রায়োটা কোথায় রয়েছে, ইউটেরাইন ক্যাভিটির মধ্যে রয়েছে। কিন্তু এখানে অবশ্যই এরপরে মনে রাখতে হবে যে যখনই এমব্রায়োটা ইউটেরাইন ক্যাভিটির মধ্যে চলে এসেছে, এখন এই এমব্রায়োটাকে সার্ভাইভ করার জন্য কি লাগবে, কন্টিনিউ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সাপ্লাইটা লাগবে। কিন্তু নর্মাল কন্ডিশন আমরা কি জেনেছি যে কর্পাস লুটিয়াম 10 দিন পরে বা 24 দিনের পরে কি হয়, তার ডিজেনারেট শুরু হয়ে যায় এবং প্রোজেস্টেরন লেভেলটা কমতে শুরু করে। তাহলে প্রোজেস্টেরন লেভেল যদি কমতে শুরু করে, তাহলে তার প্রোজেস্টেরন সাপ্লাইটা যাচ্ছে না, তাহলে কি হবে, এই এমব্রায়োটা কিন্তু আর সার্ভাইভ করতে পারবে না। তাহলে এমব্রায়ো সার্ভাইভের জন্য কন্টিনিউ প্রোজেস্টেরন সাপ্লাইটা লাগবে। তাই এই প্রোজেস্টেরনটা কে সাপ্লাই করবে সেটাই আমরা জানবো। যখনই কি হচ্ছে, ইমপ্লান্টেশন হয়ে গেল, ইমপ্লান্টেশন হয়ে যাওয়ার পরে কি হবে, এখানে যে এমব্রায়োটা তৈরি হলো, এই এমব্রায়ো থেকে কি রিলিজ হবে, HCG বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক হরমোন। আরও যদি ভালোভাবে বলা যায়, এখানে যে সিনসাইটিওট্রোফোব্লাস্ট রয়েছে ওই সেলগুলো থেকে কি রিলিজ হবে, HCG। ইট রিলিজ HCG হরমোন। তাহলে HCGর ফাংশনটা কি, বা হিউম্যান কোরিয়নিক গোনাডোট্রপিক হরমোনের ফাংশনটা কি, এটা কি করবে, এই HCG হরমোন নাও অ্যাক্ট লাইক LH হরমোন। বা আমি এটা বলতে পারি আলফা HCG ইজ অলসো ইকুয়াল টু দ্য আলফা LH। দেখো LH এর কাজ কি ছিল, LH এর কাজ, প্রথম কাজ ছিল LH সার্জ হয়েছিল। LH সার্জ হওয়ার জন্য এই ম্যাচিওর গ্রাফিয়ান ফলিকল থেকে ওসাইটটা রিলিজ হয়েছিল। ওসাইট রিলিজ না হলে বা ওভুলেশন না হলে তো প্রেগনেন্সি হবে না। এটা ছিল LH এর ফাংশন। এবং তারপরেও যদি আমি দেখি LH এর লেভেল একটু হাই থাকে, তার মানে LH কন্টিনিউ কি করে, কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেশনে হেল্প করে। এখন 14 ডেজ পরে যদি LH এর অ্যামাউন্ট আবার কমে যায়, তাহলে কি হবে, কর্পাস লুটিয়াম থেকে আর ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হবে না। এটা যাতে না হয় এই জন্য প্লাসেন্টা থেকে কি রিলিজ হয়েছিল, HCG। এবং HCGর ফাংশন সেম হলো অ্যাজ লাইক LH এর মতো। তাহলে এই HCG এরপরে কি করবে, কর্পাস লুটিয়ামকে স্টিমুলেট করবে এবং কর্পাস লুটিয়াম কন্টিনিউ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিলিজ করতে শুরু করবে। এবং এটা তাহলে কতদিন সিক্রেট করবে, দেখো ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন হচ্ছে যতক্ষণ না বেবিটা ডেলিভারি হচ্ছে ততক্ষণ ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কিন্তু বডিতে লাগবে। তাহলে HCG হরমোন কি টিল প্রেগনেন্সি, যতদিন ধরে প্রেগনেন্সি থাকে 9 মান্থস বা 10 মান্থস, ততদিন ধরে কি HCG লেভেলটা হাই থাকে, বা ততদিন ধরে কি HCG লেভেলটা বডিতে থাকে না, তা কি সেটা কিন্তু থাকে না। তাহলে HCG লেভেলটা
হাই থাকে বা ম্যাক্সিমাম লেভেল থাকে আপ টু দ্য 9 to 10 উইকস অফ প্রেগনেন্সি। তারপরে কি হয়, এইচসিজি লেভেল কমে যায়। তাহলে এইচসিজি লেভেল যদি কমে যায় তাহলে তো ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কমে যাবে, তাহলে কি হবে, বেবিটার তো অ্যাবর্শন হয়ে যাবে। সেটা কিন্তু হয় না, কারণ 10 উইকস পরে কি হয়, যে এই যে প্লাসেন্টাটা ম্যাচিওর হয়ে গেছিল এরপর কি ধীরে ধীরে ম্যাচিওর হয়ে যাবে। এই ম্যাচিওর প্লাসেন্টা কিন্তু আলাদা আলাদাভাবে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন সিক্রেট করতে পারবে। তাহলে বোঝা গেল, তারপরে যতক্ষণ না প্লাসেন্টা ম্যাচিওর হচ্ছে 10 উইকস অফ প্লাসেন্টা ক্যান প্রডিউস এনাফ প্রোজেস্টেরন অ্যান্ড ইস্ট্রোজেন। কিন্তু এই 10 উইকস অবধি প্লাসেন্টা সার্ভাইভ করার আগে, তার আগের ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনটা কোথা থেকে রিলিজ হবে, কর্পাস লুটিয়াম থেকে। নর্মালি কর্পাস লুটিয়াম 10 দিন পরে কিন্তু ডিজেনারেট হয়ে যায়, কিন্তু প্রেগনেন্সির পরে এমব্রায়ো থেকে এইচসিজি রিলিজ হবে, যে এইচসিজিটা কার মতো কাজ করবে, এলএইচ হরমোনের মতো, এবং এলএইচ হরমোনের মতো কাজ করার মাধ্যমে যে কর্পাস লুটিয়াম ছিল এই কর্পাস লুটিয়ামটাকে ডিজেনারেট হতে দেবে না, এবং ডিজেনারেট যদি না হয় কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন প্রোজেস্টেরন রিলিজ হতে থাকবে। এবং আফটার 10 উইকস যখন এইচসিজি প্রোডাকশন কমে যাবে তখন কর্পাস লুটিয়াম যদি ডিজেনারেট হয়ে গেলেও কিন্তু প্রবলেম হবে না, কারণ তখন প্লাসেন্টাটা ম্যাচিওর হয়ে গেছে, অ্যান্ড ম্যাচিওর প্লাসেন্টা ক্যান সিক্রেট ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন। এই কনসেপ্টটা বুঝতে পেরেছো? তাহলে এখন যদি প্রশ্ন করা হয়, একজন পেশেন্ট প্রেগনেন্ট হয়েছে এবং প্রেগনেন্সির পরে অ্যাট দ্য 6 উইকস অফ প্রেগনেন্সি, 6 উইকস অফ প্রেগনেন্সিতে আমি কী করলাম, এই যে ওভারিটা ছিল বা এখানে এই যে ওভারিটা দেখতে পাচ্ছ, বোথ ওভারি আমি কি করলাম, আমি ওভারেক্টমি করে দিলাম। তার মানে আমি ওভারিটা কেটে বাদ দিয়ে দিলাম। তাহলে কি হবে, 6 উইক্সের মধ্যে যদি আমি ওভারি কেটে বাদ দিয়ে দিই তাহলে ডেফিনেটলি কি হবে, ওভারির মধ্যেই যেহেতু কর্পাস লুটিয়াম থাকে তাহলে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন প্রোডাকশনটা কমে যাবে, তাহলে কিন্তু এই এমব্রায়োটার ম্যাচিওর হতে পারবে না বা ফিটালের ডেথ হবে, বা যেটাকে অ্যাবর্শন বলা হয়। এবং 6 উইক্সের পরে, বা ভালোভাবে যেতে বলে 10 উইক্সের পরে, কিন্তু 6 থেকে 10 উইক্স ধরা হয়, 6 উইক্সের পরে যদি আমি এই ওভারিটাকে কেটে দিই ততক্ষণে কী হয়েছে, প্লাসেন্টা ম্যাচিওর হয়ে যায়, এবং প্লাসেন্টা ম্যাচিওর থেকে কী হয়, আমার ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিলিজ হয়। তখন কিন্তু আর ওভারির দরকার পড়ে না, বা তখন ওভারির মধ্যে কর্পাস লুটিয়াম যেটা ছিল তার দরকার পড়ে না। তাহলে 6 উইক্সের পরে যদি আমি ওভারিটাকে কাটি তাহলে কিন্তু বেবির অ্যাবর্শন হয় না বা ফিটাল ডেথ হয় না। এই কনসেপ্টটা জানলে বা এই এক্সপ্লেন হয়টা তোমরা জানলে। এরপরে জানবো তাহলে সার্ভিক্স যেটা রয়েছে, সার্ভিক্সে কী কী চেঞ্জেস হয়, এটাকে আমি দুভাগে ভাগ করেছি। যে ফেজগুলো বলেছিলাম 0 ডেজ থেকে 14 ডেজ, এটাকে কী বলে, ফলিকুলার ফেজ, এবং 14 ডেজ থেকে 28 ডেজ এটাকে বলা হচ্ছে লুটিয়াল ফেজ বা সিক্রেটারি ফেজ। তাহলে যে প্রলিফেরেটিভ ফেজ বা ফলিকুলার ফেজে, এই ফেজের সার্ভিক্সটা কী থাকে, এই ফেজের সার্ভিক্সটা থাকে থিন এবং অ্যালকালাইন। সার্ভিক্সটাকে কেন থিন হতে হবে, কারণ 14তম দিনে ওভিউলেশন হবে বা উসাইডটা রিলিজ হবে, এবং তার আগে ডেফিনেটলি সার্ভিক্সটাকে থিন হতে হবে বা পাতলা হতে হবে, নাহলে স্পার্মটা কীভাবে এন্ট্রি নেবে, এবং এন্ট্রি নেওয়ার মাধ্যমে স্পার্মটা তো এইদিকে আসবে। এরপর হচ্ছে 14 ডেজ পরে ওভিউলেশন হয়ে গেছে, ওভিউলেশন হয়ে যাওয়ার পরে ফার্টিলাইজেশন হয়েছে, ইমপ্লান্টেশন হয়েছে, তাহলে 14 ডেজের পরে সার্ভিক্সটাকে কী হতে হবে, সার্ভিক্সটা কিন্তু থিক হয়ে যায়। সার্ভিক্স থিক হওয়াটা কেন দরকার, কারণ সার্ভিক্স যদি থিক হয়ে যায় তাহলে কি হয়, নেক্সট কোনো স্পার্ম এখানে এন্ট্রি নিতে পারবে না, কারণ একবার তো ফার্টিলাইজেশন হয়ে গেছে আর নেক্সট স্পার্মের তো দরকার নেই। এবং সেকেন্ড যেটা হবে, সার্ভিক্স ঠিক হয়ে গেলে বাইরে থেকে কোনো ব্যাকটেরিয়া এন্ট্রি নিতে পারে না, এবং ডেফিনেটলি ব্যাকটেরিয়া যদি এন্ট্রি নেয় তাহলে কি হবে, ইন্ট্রা ইউটেরাইনে কি অ্যাবর্শন হয়ে যেতে পারে, ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে সেটা যাতে না হয় সার্ভিক্স ঠিক হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এরপরে জানবো তাহলে অ্যাট দ্য ডে অফ 14 ওভিউলেশনের ডেটটাতে সার্ভিক্সটা কী থাকে, এটা কিন্তু প্রশ্ন করা হয়। ওখানে কিন্তু সার্ভিক্স থাকে থিন অ্যান্ড ইলাস্টিক, অর্থাৎ সার্ভাইকাল মিউকাসটাকে যদি আমরা হাতে নিয়ে আমরা যদি স্ট্রেচ করি তাহলে কি হবে, 10 to 12 সেন্টিমিটার অবধি এটা স্ট্রেচ হতে পারে। এবং ওই ওভিউলেশনের ডেটে যদি আমি সার্ভাইকাল মিউকাসটাকে নিয়ে একটা স্লাইডের মধ্যে রাখি তাহলে কিন্তু হবে একটা কি, আমরা ফান প্যাটার্ন আমরা কিন্তু পাবো, বোঝা গেছে। সো দিস আর দ্য চেঞ্জেস ইন সার্ভিক্স। এরপরে জানবো কন্ট্রাসেপশনের কনসেপ্টটা। কন্ট্রাসেপশনের কনসেপ্ট জানার আগে তাহলে জানতে হবে যে এখান থেকে যে স্পার্মটা আসে, এই স্পার্মের লাইফ স্প্যান কত হয়, এটা হয় হচ্ছে 48 to 72 আওয়ার্স। অর্থাৎ একটা স্পার্ম আফটার ইজাকুলেশন বা আফটার সেক্সুয়াল ইন্টারকোর্স ইট ক্যান সার্ভাইভ আপ টু 2 to 3 days।
একটা স্পার্ম 2 থেকে 3 দিন বাঁচতে পারে। এরপর জানবো ম্যাচিওর ফলিকেল থেকে যে উসাইড রিলিজ হয়েছিল, উসাইডটা কতদিন বাঁচে? উসাইড ক্যান সার্ভাইভ আপ টু 24 to 48 ডেজ, অর্থাৎ 1 দিন থেকে 2 দিন কিন্তু এই উসাইড ক্যান সার্ভাইভ। তাহলে ফার্টাইল পিরিয়ড কি? ফার্টাইল পিরিয়ড মানে হচ্ছে ধরে নিলাম ওভিউলেশন হচ্ছে বা উসাইড রিলিজ হচ্ছে অ্যাট দ্য ডে অফ 14, এবং স্পার্ম ম্যাক্সিমাম কতদিন বাঁচতে পারে? 72 আওয়ার্স। তাহলে 14 দিনের আগে 72 আওয়ার যদি আমি করি 11, তাহলে 11 ডেজ। 11 ডেজের আগে যদি স্পার্ম রিলিজ হয়, ওভাম তো রিলিজ হচ্ছে, ওসাইট তো রিলিজ হচ্ছে 14 ডেজে, তাহলে 10তম দিনে যদি স্পার্ম রিলিজ হয় ডেফিনেটলি 13 দিন বাঁচবে, কিন্তু 14 দিনের মাথায় তো ওসাইট রিলিজ হচ্ছে। তাহলে কি হচ্ছে? স্পার্ম এবং ওসাইটের মিটিং হচ্ছে না বা ফার্টিলাইজেশন হবে না। এবং তারপরে যদি আমি দেখি 14 ডেজে যদি ওভিউলেশন হয় এবং ওসাইট ক্যান সার্ভাইভ আপ টু 2 ডেজ, তার মানে 14তম দিনে যদি ওভিউলেশন হয়, এই ওসাইটটা কিন্তু কতদিন বাঁচতে পারে? আপ টু 16 ডেজ। তাহলে ফার্টাইল পিরিয়ড কত হবে? ফার্টাইল পিরিয়ড হচ্ছে 11 ডেজ থেকে 16 ডেজ, অর্থাৎ এই টাইমের মধ্যে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে কিন্তু প্রেগনেন্সি হবে। তার আগে যদি করা হয় তাহলে কিন্তু প্রেগনেন্সি হওয়ার চান্স নেই, বা 16 ডেজের পরে যদি হয় তাহলে তো চান্স নেই, কারণ ওভিউলেশন তো হচ্ছে 14 ডেজের, ওসাইটটা বাঁচবে তো 2 দিন। 16 ডেজের পরে যদি স্পার্ম আসে ওসাইট তো থাকবে না। ব্যাপারটা বুঝতে পেরেছো? কিন্তু জিনিসটা এত সহজ নয়। এটা তখনই পসিবল যদি মেনস্ট্রুয়াল সাইকেল 28 ডেজের হয়, এবং অবশ্যই সেটাকে রেগুলার হতে হবে। যখনই মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার হয়ে যাবে, ধরে নিলাম কোনো মান্থে হলো 28 ডেজ, কোনো মান্থে হলো 30 ডেজ, 31 ডেজ, তখন কিন্তু এইভাবে আর ক্যালকুলেশন করা যাবে না। তাহলে বেসিক্যালি যদি রেগুলার মেনস্ট্রুয়েশন হয় তাহলে শেপ পিরিয়ড মেথড কত হচ্ছে? বিফোর 11 ডেজ এবং আফটার 16 ডেজ, এটাকে বলা হচ্ছে শেপ পিরিয়ড। এবং ফার্টাইল পিরিয়ড হচ্ছে 11 ডেজ থেকে 16 ডেজ। তাহলে এই কনসেপ্টটা যদি বুঝতে পেরে গিয়ে থাকো, তাহলে এরপরে তোমরা দেখবে প্রজেস্টেরন অনলি পিল ইউজ করা হয় ফর কন্ট্রাসেপশন। তাহলে প্রজেস্টেরন অনলি পিল বা প্রজেস্টেরনের ফাংশনটা কী থাকে, সেটা কিভাবে কন্ট্রাসেপশনে হেল্প করে? প্রথম কথা, এখানে যদি আমরা দেখি এই যে 0 থেকে 28 ডেজের সাইকেল, এখানে প্রজেস্টেরন কখন রিলিজ হয়? আফটার রিলিজ অফ ওসাইট, অর্থাৎ 14 ডেজের পরে কিন্তু প্রজেস্টেরন রিলিজ হয়। এবং তাই যদি আমি দেখি, দেখো প্রজেস্টেরনের কার্ভটা এখানে অবধি নর্মাল রয়েছে বা কম রয়েছে, তারপরে 14 ডেজের পরে কিন্তু প্রজেস্টেরনের লেভেলটা বেড়েছে। এখন আমি কি করলাম, কোনো পেশেন্টকে ডে 1 থেকে আমি প্রজেস্টেরন অনলি পিল দেওয়া শুরু করলাম, প্রত্যেকদিন একটা করে প্রজেস্টেরন অনলি পিল খাচ্ছে, প্রজেস্টেরন পিল। তাহলে কি হবে বডিতে? তাহলে কি কন্টিনিউয়াস লেভেল অফ প্রজেস্টেরনটা হাই থাকবে। যেখানে প্রজেস্টেরন লেভেল 14 দিন পরে হাই থাকার কথা ছিল, 14 দিন থেকে 24 দিন, তারপরে আবার কমে যায়, এখানে তুমি কি করলে? প্রজেস্টেরন মেডিসিন দেওয়ার মাধ্যমে প্রজেস্টেরন লেভেলটা কন্টিনিউ হাই তুমি রেখে দিয়েছো। প্রজেস্টেরনের কাজ কি ছিল? 14 ডেজের পরে রিলিজ হয়ে প্রজেস্টেরনের কাজ ছিল যে সার্ভাইকাল মিউকাস ছিল, এই সার্ভাইকাল মিউকাসটাকে ঠিক করে দেওয়া। একটু আগে আলোচনা করলাম 14 ডেজের পরে সার্ভাইকাল মিউকাসের চেঞ্জেসটা কী হয়ে যায়? ঠিক হয়ে যায়। এবং সেটা কার জন্য? সেটা প্রজেস্টেরনের জন্য। এবং তুমি প্রথম দিন থেকে যদি প্রজেস্টেরন দাও তাহলে কী হবে? প্রথম দিন থেকে এই সার্ভিক্সের মিউকাসটা ঠিক হয়ে যাবে। তাহলে কী হবে? স্পার্মটা কি আর এন্টার করতে পারবে? স্পার্ম এন্টার করতে পারবে না। তার মানে কী হবে? কন্ট্রাসেপশন হবে। এটা গেল ফার্স্ট মেকানিজম। সেকেন্ড হচ্ছে প্রজেস্টেরন লেভেল তুমি যদি প্রথম থেকেই হাই থাকো, আর ব্লাডে যদি সাস্টেন লেভেল অফ প্রজেস্টেরন হাই থাকে, তাহলে কি হবে? প্রজেস্টেরন যেহেতু নেগেটিভ ফিডব্যাক দেয়, এবং নেগেটিভ ফিডব্যাক দেওয়ার জন্য কোনো এলএইচ সার্জ হবে না। এবং এলএইচ সার্জ দরকার, কারণ এলএইচ সার্জ যদি না হয় তাহলে গ্রাফিয়ান ফলিকলটা কখনোই রাপচার হতে পারবে না। তাহলে ফলিকেল যদি রাপচার না হয়, ওসাইট তো রিলিজ হবে না। ওসাইট রিলিজ না হলে ওভিউলেশন হবে না। ওভিউলেশনই যদি না হয়, স্পার্ম যদি চলেও আসে, ওসাইট তো নেই, তাহলে কি হবে? ফার্টিলাইজেশন হবে না, মানে আর কনসেপশন আর হলো না, সো কন্ট্রাসেপশন হয়ে গেল। থার্ড যেটা হয়, ধরে নিলাম স্পার্ম এখানে চলে এসেছে এবং ওসাইট রিলিজ হয়েও গেছে, তাহলে কি হবে? এমব্রাই তৈরি হয়েছে, এবং এমব্রাইটা আস্তে আস্তে কোথায় আসবে? ইউটেরাইন ক্যাভিটির মধ্যে আসবে এবং ইমপ্লান্টেশন হবে। প্রজেস্টেরনের লেভেল যদি হাই থাকে, প্রজেস্টেরনের কাজ কি ছিল? এখানের যে এন্ডোমেট্রিয়াম ছিল সেটাকে সিক্রেটারি ফেজে নিয়ে যাওয়া। এখন প্রজেস্টেরন লেভেল যদি কন্টিনিউ হাই আছে অ্যাট দ্য ডে অফ 1 থেকে, তাহলে কি হবে? হাইপার সিক্রেটারি ফেজে থাকবে আমার এন্ডোমেট্রিয়াম, অর্থাৎ এমব্রায় আসবে কিন্তু ইমপ্ল্যান্ট হতে পারবে না। তাহলে এই 3টে মেকানিজমের মাধ্যমে কিন্তু প্রজেস্টেরন অনলি পিলটা কাজ করে। বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন করা হয়
যাদের অ্যাবনর্মাল ব্লিডিং হয়, অর্থাৎ মেনস্ট্রুয়াল যে ব্লিডিংটা হচ্ছে, হিউজ অ্যামাউন্ট অফ ব্লিডিং হচ্ছে বা খুব পেন হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে আমরা কি দিতে পারি, প্রোজেস্টেরন অনলি পিল দিতে পারি। তাহলে প্রোজেস্টেরন অনলি যদি পিল দিই বা পিওপি যদি দিই, তাহলে কি হচ্ছে, ওভিউলেশন হচ্ছে না। এবং যদি ওভিউলেশন না হয় তাহলে কি হবে, নেক্সট যে মেনস্ট্রুয়াল সাইকেলটা সেটা হবে না, বা মেনস্ট্রুয়াল সাইকেলের প্রথম যেখানে ব্লিডিং ফেজটা ছিল সেই ফেজটা থাকবে না। তাহলে কি হবে, মেনস্ট্রুয়েশন যদি স্টপ হয়ে যায় তাহলে কি হবে, আর কোনো পেন হবে না বা অ্যাবনর্মাল ব্লিডিং হবে না। সো প্রোজেস্টেরন অনলি পিল ইজ ইউজড ইন কেস অফ অ্যাবনর্মাল ইউটেরাইন ব্লিডিং। এবং প্রোজেস্টেরন অনলি পিল যদি কাজ না করে তারপরে ইস্ট্রোজেন ইউজ করা হয়। তাহলে আমরা বেসিক কনসেপ্টটা জানলাম। ওকে, চলো, থ্যাংক ইউ।